আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আসলে একটি বিতর্কিত বিষয় অনেকটাই কথা বলছি আমি। সেটি হলো চাঁদা, রাজনীতিতে চাঁদা। শুনলেই জানি কেমন মনে হয়? চাঁদা দিব, চাঁদাবাজ। কেন দিব? কাকে দিব? কে নিবে? যিনি নিবেন তিনিই বা কে? কেনই বা নিবেন? কি করবেন? এই আলোচনা বারবার বারবার হয়। একজন আরেকজনের বিরুদ্ধে এটাকে ব্যবহার করার চেষ্টা করে। কোথাও কোথাও এটা গালি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দেখেন, একটা পলিটিক্যাল বাস্তবতা আছে এখানে। বাংলাদেশের রাজনীতিতে একটা রিয়েলিটি আছে। রিয়েলিটি হলো বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। একটা থেকে আরেকটাকে আলাদা করা খুবই ডিফিকাল্ট। নির্বাচনের সময় দেখতে পাবেন সেটা, নির্বাচনের আগে পরে দেখতে পাবেন। ক্ষমতায় যাওয়া না যাওয়ার উপর নির্ভরশীল, ক্ষমতায় থাকা না থাকার উপর নির্ভরশীল। এটার ধরনটা আসলে কেমন? ধরনটা হলো যে হায়ারার্কিতে রাজনীতি গড়ে ওঠে বা রাজনৈতিক নেতৃবৃন্দ গড়ে ওঠে, সেখানে একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। আর্থসামাজিক বাস্তবতা আছে। আয় থাকে না, কাজ নাই, সুনির্দিষ্টভাবে কোনো কর্মের সঙ্গে জড়িত না, কিন্তু রাজনৈতিকভাবে স্ট্যাটাস থাকে। স্ট্যাটাস মেনটেন করতে হয়, লোকবলকে মেনটেন করতে হয়, তাদেরকে লালন পালন করতে হয়, তাদের চাহিদা মিট আপ করতে হয়। নেতা খুব চাপের মধ্যে থাকে। কি করে তিনি এটা ম্যানেজ করবেন? কোথা থেকে ম্যানেজ করবেন? কে দিবে? ব্যবসা, সেটা তো ওইভাবে নাই। চাকরি বাকরি, সেটাও ওইভাবে নাই। আবার চাকরি বাকরি করলে ওইভাবে রাজনীতি করাও যায় না। তাহলে সরকারি টাকা, সরকারি টাকা কোথা থেকে আসে? সরকারি টাকা আসে বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কল্যাণমূলক ফান্ডে, বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি টাকাগুলো ডিসবার্স হয়। তখন বাধ্য হয়ে ওই সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন যে স্কিম আছে, বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা আছে, এখানে একটা রাজনৈতিক প্রভাব খাটানোর লক্ষণ দেখা যায়। এর মধ্যে আবার নানান ধরনের গ্রুপ থাকে। অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ। এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিবদমান রাজনীতিও হয়। একজন আরেকজনকে অনেক সময় ঘায়েল করার চেষ্টা করে। বাস্তবতাটা কি? একজন বড় নেতার সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল। কথা হলে তিনি আমাকে বললেন যে, আপনারা তো খালি চাঁদা 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 বলেন, আপনারা তো অপর জিনিসটা দেখতে পারেন না। বলে, কি জিনিস বলেন না? বলে, এর একটা অপর সাইড আছে। কি অপর সাইড? আচ্ছা, যারা এইভাবে সংগ্রহ করে পরিবার চালান, সংসার চালান, আত্মীয় স্বজন চালান, খরচ চালান, অনেক মানুষকে দেখভাল করেন, তাদেরও তো জীবন আছে, তাদেরও তো চলতে হয়, তাদেরও তো বাঁচতে হয়, সেই জন্য তারা এটা করেন। ওনার এই ব্যাখ্যাটা শুনে আমি আসলেই দেখলাম যে উনি কথাটা নেগেটিভলি পজিটিভ বলেছেন, যে আসলেই তো, তাহলে কি করে হবে সেটা? এই যে একটা পলিটিক্যাল বাস্তবতা, কালচার গড়ে উঠেছে, টপ টু বটম কালচার গড়ে উঠেছে, নির্ভরশীলতা, অন্যের উপর নির্ভরশীল, লালন পালন করতে হয়, গ্রুপ মেনটেন করতে হয়, লোকবলকে মেনটেন করতে হয়। মেনটেন না করলে পরবর্তীতে কিছু পাওয়া যাবে না, কিংবা পরবর্তীতে এই লোকবলটাকে যদি মেনটেন করা না হয়, মেনটেন করা না যায়, তাহলে পরবর্তীতে রাজনীতি থাকে না। অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এর মধ্যে কে প্রশাসনের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পারেন, থানার সঙ্গে কার যোগাযোগ বেশি, ওসি সাহেব কার কথা শোনেন, কিংবা এসপি সাহেবের সঙ্গে কার যোগাযোগ আছে, ডিসি সাহেবের সঙ্গে কে কত বেশি কাছে, কে কত দূরে, কার তদবির শুনবেন, কার তদবির শুনবেন না। এই তো আস্তে 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 একটা অর্থনীতি গড়ে ওঠে। রাজনীতিটা শুধুমাত্র রাজনীতির জায়গায় থাকে না, এটা একটা অর্থনৈতিক লেনদেনে পরিণত হয়। এইখান থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে রাজনৈতিক ব্যবস্থাপনাকে আলাদা করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার দেখলাম স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার কথা বলছেন, স্বচ্ছ রাজনীতি গড়ে তোলার কথা বলছেন, কিন্তু তার সঙ্গে ক্ষমতার দূরত্ব কিভাবে হবে? আর্থিক বিষয়ের
ম্যানেজমেন্ট কি হবে তার উপর নির্ভর করবে এই সমস্ত কথার বাস্তবায়ন। আর্থিক বিষয় যদি এখানে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা না যায় তাহলে এটা সম্ভব হবে না। কারণ যারা কষ্ট করেছে, নির্বাচন করেছে, কষ্ট করে পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে করেছে, তারা তো অধিকার চায়। তারা মনে করে ক্ষমতায় এসেছে, সুতরাং এটা আমার অধিকার। কি অধিকার? আমার অধিকার হলো একটা প্রজেক্ট পাওয়া, আমার অধিকার হলো একটা কাজ পাওয়া, আমার অধিকার হলো কন্ট্রাক্টারি পাওয়া, আমার অধিকার হলো সরকার যে সমস্ত বিষয়ে ডিসবার্স করে তাতে আমার অংশগ্রহণ থাকা। অংশগ্রহণ না থাকলে তো রাজনীতিই থাকে না। আবার তিনি এত প্রেশারের মধ্যে থাকেন কারণ তার উপর কেন্দ্র করে নিচের দিক থেকে আর অনেক লোক তার উপর নির্ভরশীল। তারা চলবে কি করে? তাদের কিভাবে সংসার চলবে? তারা কি করে বাড়ির মালিক হবেন, গাড়ির মালিক হবেন? এই এক সাইকেলের ভিতরে বিগত 40-50 বছর থেকে আমরা আছি। এটাকে মেনটেন করতে গিয়ে টাকার সোর্স কি? সরকারের ফান্ড। এর বাইরে সোর্স কি? বেসরকারি ফান্ড। বেসরকারি ফান্ড কোথা থেকে আসবে? বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তায় বসে তার কাছ থেকে। এর সঙ্গে দেখবেন ক্লোজলি প্রশাসন জড়িয়ে যায়। কোথাও পুলিশ প্রশাসন জড়িয়ে যায়, কোথাও হলো সিটি কর্পোরেশন প্রশাসন জড়িয়ে যায়, কোথাও হলো ক্ষমতাসীন দলের লোকেরা জড়িয়ে যায়, কোথাও হলো কেউ কেউ প্রোটেক্টিভ এক একটা সিস্টেম গড়ে তুলেছেন, সেটা ক্ষমতার সঙ্গে সম্পর্ক না, ক্ষমতায় যেই যায় না কেন তারা তাদের সঙ্গে মিলে যায়। আবার রাস্তার পাশে একটা দোকান বসাবে, এটা তো বৈধ না। তো যিনি শেল্টারটা দিচ্ছেন তিনি মনে করেন আমাকে দিলে তোমাকে এখানে বসাইতে দিব। আবার যিনি এখানে বসতেছেন তারও দরকার। যিনি এখানে এই জায়গাটার মধ্যে বসে ব্যবসা পরিচালনা করছেন তিনি আসলে করতে পারতেন না, তারও দরকার, তিনিও গোপনে দিয়ে দেন, তিনিও মেনটেন করেন। তার মেনটেন না করলে সেখানে দোকান দিতে পারবে না। কারণ যেখানে দোকান হওয়ার কথা নয় হয়তো তিনি সেখানেই দোকান দিয়েছেন, যেখানে বাস রাখার কথা নয় হয়তো সেখানেই বাস রাখছেন, যেখানে ট্রাক রাখার কথা নয় হয়তো সেখানেই ট্রাক রাখছেন। আবার চাকরি বাকরি, তদবির, ওই তদবিরকে কেন্দ্র করে গ্রাম লেভেল পর্যন্ত মানুষ জেনে যায় কার কাছে গেলে চাকরি পাওয়া যাবে। চাকরি, তারপর টাকা দাও, তদবির করো, এক ভাগ এদিকে দাও, এক ভাগ ওদিকে দাও। এই যে এক অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেন থেকে রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের দূরত্ব কিভাবে হবে নিরাপদভাবে, নিঃস্বার্থভাবে, এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। যতক্ষণ এটা হবে না ততক্ষণ এই দেশে স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে অত্যন্ত কনফিডেন্টলি বলছি, স্বচ্ছ রাজনীতি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আর্থিক এই সংযোগ থেকে রাজনৈতিক অ্যাক্টিভিস্টদেরকে সেপারেট করতে হবে। প্রশাসনকে প্রশাসনের মতো করে কাজ করার জন্য ব্যবস্থা ডেভেলপ করতে হবে এবং সেটাই করতে হবে হলো বিগ ডাটা ম্যানেজমেন্ট করে অনলাইন সিস্টেমের মাধ্যমে। আর রাজনৈতিক অ্যাক্টিভিস্টদেরকে প্রেস্টিজ, ডিগনিটি, অমুক ভাই তমুক ভাই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেলফলেস স্যাক্রিফাইস। তখন এই রাষ্ট্রটা একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামোর উপর দাঁড়াবে। অন্যথায় আদর্শের বাইরে গিয়ে অর্থনৈতিক সংযুক্তেই আদর্শকে গিলে খাচ্ছে। তাহলে চাঁদা আসলে এত তাড়াতাড়ি মুক্তি নেই, এটা একটা দুষ্ট চক্রের মতো।